আমার এনেবল নেটে এডিটিং একটু দিয়ে দাও। প্রবলেম করতে পারে। না না, এনেবল এডিটিং দিয়ে দাও। নেটে একটু প্রবলেম করতে পারে, এই জন্য আমি ভিডিওটা অফ রাখলাম। কোষ, টিস্যুতন্ত্র, দ্বিপদ নামকরণ, শ্রেণীবিন্যাস, মোটামুটি অনেকগুলো টপিক আজকে কভার করব। জীববিজ্ঞানের শুরু বলা যায়। কোষ কি জিনিস আমরা জানি, জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। এবং কোষ কিন্তু অনেক বড় একটা জিনিস, আমরা চোখে দেখি না, কিন্তু তারপরেও কোষ অনেক বড় একটা জিনিস। যেমন মনে করেন মানুষের দেহ তৈরি কি দিয়া? একটা কোষ দিয়া। মানুষের দেহের গাঠনিক উপাদান কি? অ্যামাইনো অ্যাসিড, বন্ড CONH। এই অ্যামাইনো অ্যাসিডের অনেকগুলা অণু একসঙ্গে যুক্ত হয়ে একটা বড় পলিমার গঠন করে। মানুষের দেহ তৈরি হচ্ছে পলিমার দিয়ে। মানুষের দেহ বলেন, প্লাস্টিক বলেন, তারপর উদ্ভিদের দেহ বলেন, সকল প্রাণী, সকল উদ্ভিদ, এগুলার দেহ এবং কোষ হচ্ছে এক একটা পলিমার। তো এই পলিমার মানে হচ্ছে অনেক বড় অণু, ঠিক আছে? এই একটা অণুর ভিতরেই থাকে বন্ড CONH, মানে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। তাহলে 2000 অণু যদি একসঙ্গে মিলিত হয়ে একটা কোষ গঠন করে, তাহলে একটা অণুর তুলনায় একটা কোষ 2000 গুণ বড়। আবার চারটা পরমাণু মিলে যদি একটা কোষ গঠন করে, তাহলে একটা পরমাণুর তুলনায় একটা কোষ 2000 × 4, মানে 8000 গুণ বড়। তাহলে একটা ইলেকট্রন প্রোটনের তুলনায় একটা কোষ কত গুণ বড় ধারণা আছে আপনাদের? 1 লক্ষ গুণ বড় মনে করেন। তার মানে কোষ হচ্ছে পরমাণুর তুলনায় বা মৌলিক কণিকার তুলনায় অনেক অনেক বড় একটা এলিমেন্ট। কিন্তু আমরা মনে করি কোষ অনেক ক্ষুদ্র বোধ হয়। কোষের প্রকারভেদ। কোষ হচ্ছে দুই প্রকার, নিউক্লিয়াসের ভিত্তিতে দুই প্রকার, আবার কাজের ভিত্তিতে দুই প্রকার। নিউক্লিয়াসের ভিত্তিতে কিভাবে কোষকে ক্লাসিফিকেশন করা যায়, একটা হচ্ছে আদি কোষ, আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ মানে হচ্ছে, আদি নামটা দিয়ে বোঝানো হচ্ছে যে অনেক প্রাচীন। মানে এই সায়েন্স যেটা বলে, এটা ধর্মের সঙ্গে কেউ মিলাবেন না। সায়েন্সে যেটা অ্যাপ্রুভ সেটা হচ্ছে যে আমাদের সুগঠিত প্রাণী যেগুলো দেখা যায়, মনে করেন মানুষ বা গরু ছাগল বা উদ্ভিদ, এগুলা আবিষ্কৃত হওয়ার, সৃষ্টি হওয়ার বহু কোটি কোটি বছর আগেই পৃথিবীতে কিছু প্রাককেন্দ্রিক কিছু জীব ছিল। মনে করেন অ্যামিবা, হ্যাঁ, ক্ষুদ্র বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া। তো এদের যে কোষগুলা, সেগুলা কিন্তু সুগঠিত না, কারণ এদের মধ্যে কোনো নিউক্লিয়াস ছিল না বা সুগঠিত নিউক্লিয়াস ছিল না। একটা সফল কোষে যেসব উপাদান থাকে সেগুলো এদের কোষে ছিল না। এগুলাকে বলা হয় আদি কোষ। মানে যেই কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাদেরকে আদি কোষ বলে। আর প্রকৃত কোষ মানে হচ্ছে আমাদের প্রাণী দেহে বা উদ্ভিদ দেহে যে কোষগুলো থাকে নিউক্লিয়াস সমৃদ্ধ, সেগুলোকে প্রকৃত কোষ বলে। আবার কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেহ কোষ, মানে আমাদের মানুষের দেহ, রক্ত, মাংস, টিস্যু, এগুলা যে 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 কোষ দিয়ে গঠিত সেগুলাকে দেহ কোষ বলা হয়। আর যেগুলো আমাদের প্রজননে অংশগ্রহণ করে সেগুলোকে জনন কোষ বলা হয়। যেমন মানুষের ক্ষেত্রে হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু, পুরুষের থাকে শুক্রাণু, নারীদের থাকে ডিম্বাণু। আবার উদ্ভিদের ক্ষেত্রে গ্যামিট থাকে, সেগুলো হচ্ছে জনন কোষ, যেগুলো প্রজননে অংশগ্রহণ করে, বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে। তো যেই কথাগুলো বললাম এগুলা এই আদি কোষ এবং প্রকৃত কোষের সংজ্ঞার মধ্যে এখানে বলা আছে। এই দুইটাই, নতুন কিছু নাই, এটা আপনারা মুখস্থ করে নেবেন। দেহকোষ, জনন কোষের মধ্যে ওই যেগুলো আমি বলেছি যে এইগুলাই বলা আছে, নতুন কিছু নাই। আমরা নিচে যাই তাহলে দেখতে পাবো যে বিভিন্ন কোষের বিভিন্ন উপাদানগুলো আমরা শিখবো এখন। উদ্ভিদ কোষের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা দেখি, উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য। এইখানে দেখেন একটা চিত্রটা আমরা দেখাই। এই উদ্ভিদের কোষের মধ্যে দেখেন ডান পাশে নিউক্লিয়াস লেখা, থার্ড ব্র্যাকেট দিয়ে দেখছেন। এই নিউক্লিয়াসের ভিতরে দেখেন পাঁচটা উপাদান লেখা: নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণী, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম। তো এই পাঁচটা উপাদান আমি একটু ব্যাখ্যা করি। নিউক্লিয়াসটা হচ্ছে কোষের কেন্দ্রবিন্দু। শুধু কোষ না, সব জায়গায় নিউক্লিয়াস শব্দের মিনিংই হচ্ছে কেন্দ্রবিন্দু। যেমন পরমাণুর ক্ষেত্রে আমরা বলেছিলাম পরমাণুর কেন্দ্রবিন্দু থাকে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের মধ্যে থাকে দুইটা মৌলিক কণিকা, প্রোটন আর নিউট্রন। আর চারদিকে ঘুরতে থাকে ইলেকট্রন। মানে কেন্দ্রবিন্দুতে যা থাকে তাকেই নিউক্লিয়াস বলা হয়। তো আমরা যদি একটু কল্পনা করি যে কোষের কেন্দ্রবিন্দুতে থাকে নিউক্লিয়াস,
আবার নিউক্লিয়াসের কেন্দ্রবিন্দুতে থাকে নিউক্লিওলাস। ঠিক আছে। এই নিউক্লিওলাসের মধ্যে জট পাকানো থাকে হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুর ভিতরে থাকে হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের ভিতরে থাকে হচ্ছে ডিএনএ বা আরএনএ। তো এই ডিএনএ এবং আরএনএ গুলোই হচ্ছে একটা জীবের আগের আগের বৈশিষ্ট্য থেকে পরের জীবে বৈশিষ্ট্যটা ট্রান্সফার করে নিয়ে যায়। কুকুরের সন্তান কুকুরই হয়, বিড়াল হয় না কেন? কে এই মেসেজটা ক্যারি করে যে আমার যে কোষটা উৎপন্ন হবে সেটা কুকুরেরই হইতে হবে? কেন কুকুরের পেটে মানুষ হলো না, বা বিড়াল হলো না, বা গাছ হইলো না? বা ধরেন ধান গাছের বীজ থেকে চারা লাগাইলে ধান গাছই হইলো, আম গাছ কেন হইলো না? এই বৈশিষ্ট্যগুলো ডিএনএ বা আরএনএ মেসেজ গুলো গ্রহণ করে। এবং দেখবেন একটা সাদা কুকুর আর একটা কালো কুকুর উম, বিয়ে করাইলে দেখবেন বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা সাদা হবে, একটা কালো হবে। বা তিনটা সাদা হবে, একটা কালো হবে। অথবা বাবা সাদা মা কালো, দেখবেন বাচ্চা হয়ে গেছে লাল। তার মানে দাদা বা নানা লাল ছিল, সেখান থেকে চলে আসছে। এই যে বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় জেনেটিক্যালি ট্রান্সফার হচ্ছে, এগুলো ডিএনএ বা আরএনএ এর মাধ্যমে হয়। এগুলো আমরা সামনের ক্লাসে পড়বো। আর এই ডিএনএ আরএনএ গুলো মিলে গঠন করে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু গুলো গঠন করে ক্রোমোজোম। আর ক্রোমোজোম গুলো মিলে, সরি, ডিএনএ আরএনএ গঠন করে ক্রোমোজোম। ক্রোমোজোম গঠন করে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু গুলো আবার জমাট বেঁধে থাকে, নিউক্লিয়াসের সঙ্গে প্যাচ খেয়ে থাকে। আর এই ক্রোমাটিন তন্তুগুলো একটা জেলির মধ্যে ভাসমান থাকে, সেই জেলিটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। বুঝতে পেরেছেন? নিউক্লিয়াসটা যেই আবরণী দ্বারা, ফুটবলের মতো মনে করেন, চারদিকে একটা আবরণী দ্বারা বদ্ধ থাকে, সেটাকে নিউক্লিয়ার আবরণী বলে, নিউক্লিয়ার মেমব্রেনও বলে। আর নিউক্লিয়ার রন্ধ্র আছে, মানে আবরণীর মাঝখানে মাঝখানে একটু ছোট ছোট গ্যাপ থাকে, এগুলাকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। ঠিক আছে। তো এটা হচ্ছে কোষের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ হচ্ছে এই নিউক্লিয়াস। আচ্ছা, মাঝখানে দেখতে পাচ্ছেন বড় একটা গহ্বর, বাম পাশে লেখা, এটাকে কোষ গহ্বর বলে। আবার বাম পাশে নিচে দেখেন লেখা কোষ প্রাচীর বলে। তো কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের ইউনিক বৈশিষ্ট্য। কারণ কোষ প্রাচীর উদ্ভিদ দেহে থাকে, প্রাণী দেহে থাকে না। এই জন্য কোষ প্রাচীর ইম্পর্টেন্ট। বেশ কয়েকটা এলিমেন্ট আছে যেগুলো উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে থাকে না। এগুলো আমরা বাম পাশে লিখে দিয়েছি, পরে যাচ্ছি সেখানে। আগে একটা একটা করে ব্যাখ্যা করি। সবার উপরে আছে দেখেন ডান পাশে লেখা প্লাজমা মেমব্রেন। তো প্লাজমা মানে কি? কোষের পুরাটা কোষে যে বিভিন্ন অঙ্গাণুগুলো সবগুলোই একটা লিকুইড জেলির মতো থকথকে পদার্থের মধ্যে ভাসমান থাকে। এই জেলিটাকে বলা হয় সাইটোপ্লাজম। দেখেন 2 নাম্বার যেটা লেখা সাইটোপ্লাজমীয় ধাত্র। ধাত্র ইংলিশ হচ্ছে ম্যাট্রিক্স। মানে এই থকথকে জেলিটাকে সাইটোপ্লাজমীয় ধাত্র বলা হয়, বা সাইটোপ্লাজম বলা হয়, বা প্রোটোপ্লাজমও বলা হয়। এই প্রোটোপ্লাজমের মধ্যে সবগুলা ছোট ছোট অঙ্গাণু ভাসমান অবস্থায় থাকে। আচ্ছা, নিচে লেখা আছে দেখেন 3 নাম্বারটা, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, ইংলিশে বলা হয় রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো যেটা মসৃণ, মানে সেটার মধ্যে কোনো কাটা কাটা থাকে না। আবার কোনো কোনো এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে ছোট কাটা কাটা থাকে, অমসৃণ থাকে, সেটার নাম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর নিউক্লিয়াসের 5টা এলিমেন্ট। তার নিচে আছে আন্তঃকোষীয় ফাঁক। মানে দুইটা কোষের মাঝখানে যখন গ্যাপটা থাকে, একটু ড্র করতে পারলে ভালোই তো। এই যে দেখেন এখানে, এটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। অ্যাকচুয়ালি এই যে এই এই যে গ্যাপটা দেখতেছেন এই কোষ প্রাচীরের, এই যে এখানে আরেকটা কোষ, এখানে আরেকটা কোষ, এরকম এরকম কল্পনা করেন। ঠিক আছে, অনেকগুলা কোষকে এরকম কল্পনা করেন, অনেকগুলা কোষ একসঙ্গে লেগে আছে। তো এই অংশটুকু হচ্ছে প্রত্যেকটা দুইটা দুইটা কোষের মাঝখানে একটা আন্তঃকোষীয় ফাঁক থাকে। এগুলো আর একটু বড় থাকে অ্যাকচুয়ালি। এখানে ছবিতে একটু ছোট হয়ে গেছে আকার কারণে, বাট এগুলো আরো বড় থাকে। তার নিচে আছে গলজি বস্তু, গলজি বডিজ। তার নিচে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। তার নিচে আছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে কোষের রং নির্ধারণ করে, উদ্ভিদের এক একটা অঙ্গ এক এক রকম কালার হয় এই ক্লোরোপ্লাস্টের কারণে। তার নিচে আছে লাইসোজোম, এটা কোষের একটা অঙ্গাণু। তা আমরা সবগুলো অঙ্গাণু বাম পাশে একটু
দেখে দেখে একটু পড়ি, হ্যাঁ। উদ্ভিদ কোষের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। এক নম্বর হলো কোষ প্রাচীর থাকে স্টার দেওয়া। কেন? কারণ এটা ডিফারেন্সিয়েট করে। স্টার যেগুলো সেগুলোই হচ্ছে প্রাণী কোষের সাথে পার্থক্য। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এই জন্য স্টার দেওয়া। দুই নম্বর দেখেন প্লাস্টিড থাকে। ওই যে প্লাস্টিডটাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটাকে প্লাস্টিড বলা হয়। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। সেন্ট্রিওল থাকে না, কিন্তু প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। তার মানে এটা, এই সেন্ট্রিওলটা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য করে দেয়। পাঁচ নাম্বারটা দেখেন সঞ্চিত খাদ্য স্টার্চ। এটা প্রাণী কোষের সঙ্গে পার্থক্য। কারণ প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, আমরা নিচে পড়বো, প্রাণী কোষের বৈশিষ্ট্য আছে সেখানে পড়বো। আবার ছয় নম্বরটা দেখেন পরিণত উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে। এটাও প্রাণী কোষের সাথে পার্থক্য, কারণ প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। মাইক্রোভিলাই থাকে না, এটা এত ইম্পর্টেন্ট না। এটাও পার্থক্য। আর চার নাম্বার যেটা স্কিপ করে গেছিলাম, লাইসোজোমের উপস্থিতি বিরল, কখনো থাকে কখনো থাকে না লাইসোজোম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি প্রাণী কোষের বৈশিষ্ট্য। ওই যে ডিফারেন্স গুলো বললাম, যে কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এই যে দেখেন ডান পাশে যে এই প্রাণী কোষটা, চারদিকের যে বর্ডারটা, এটা কিন্তু একদম প্লেন, দেখতে পাচ্ছেন? এই আগে যেরকম ইয়া ছিল, উদ্ভিদ কোষটাতে যেরকম দুইটা কোষের মাঝখানে আন্তঃকোষীয় ফাঁক ছিল, কারণ দুইটা প্রাচীরের মাঝখানে একটু গ্যাপ ছিল। এখানে সেই প্রাচীরটা কিন্তু নাই, দেখতে পাচ্ছেন? নিউক্লিয়াস আগের মতোই, নিউক্লিওলাস আছে, হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেন আছে, ক্রোমাটিন তন্তু আছে, নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিয়াসটা মোটামুটি সেম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখেন, ওই রেটিকুলাম মানে জালিকা, আগের মতোই আছে দেখেন। লাইসোজোম আছে। একটা কোষ গহ্বর দেখানো হচ্ছে, দেখছেন? খুব ছোট কোষ গহ্বর থাকে অনেক সময়, আবার থাকেও না। কোষ গহ্বর এত এত বড় থাকে না, অনেক সময় থাকেও না, থাকলে খুব ছোট থাকে। আর উপরের দিকে দেখেন, প্রথম দিকে দেখেন ডান পাশে তিনটা আঙ্গুলের মতো উঠে আছে, এটাগুলোকে মাইক্রোভিলাই বলা হয়। মাইক্রোভিলাই। বহুবচন হচ্ছে মাইক্রোভিলাস। নাকি কোনটা বহুবচন ভুলে গেলাম, মাইক্রোভিলাসটা মনে হয় বহুবচন বা একবচন, আমার শিওর মনে নাই। তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা তো অলরেডি বলেছি, উদ্ভিদ কোষের মতোই, গোলজি বস্তু একই রকম। সেন্ট্রোজোম। আচ্ছা, তো লাইসোজোমের কথাটা বলছে প্রাণী কোষে সবসময়ই থাকবে, উদ্ভিদ কোষে কখনো থাকে কখনো থাকে না। সেন্ট্রিওলের কথা বলা হচ্ছে যে সকল প্রাণী কোষে আবশ্যিকভাবে সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল কখনো থাকে কখনো থাকে না। কিন্তু প্লাস্টিড প্রাণী কোষে থাকবেই না, কনফার্ম। কারণ এই ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ, এই এই ক্লোরোপ্লাস্টের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, এক একটার জন্য এক এক রকম কালার হয়। তো সেটা প্রাণী কোষে নাই। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্লাস্টিড এবং কোষ প্রাচীর এক এবং দুই। এই প্লাস্টিড এবং কোষ প্রাচীর যে থাকে না প্রাণী কোষে, এটা যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আবার এই যে মাইক্রোভিলাই, এটা কিন্তু আহ উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। ওকে, কোষ প্রাচীর দেখি, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বুঝলাম। বলেছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি। আবার ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এগুলো কেমিক্যালের নাম, মুখস্থ করে ফেলবেন, এটা লাগবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। প্রোটোপ্লাজম কি বলে ফেলেছি, থকথকে জেলির মতো বস্তু যেটার মধ্যে অন্যান্য অঙ্গাণু ভাসতে থাকে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শ্বসন অঙ্গাণু। ঠিক আছে। এবং এটাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় উদ্ভিদের বা কোষের শক্তি উৎপাদন কেন্দ্র, ইংলিশে বলা হয় পাওয়ার হাউস। তো শ্বসনের সঙ্গে শক্তি উৎপাদনের পার্থক্য মানে সম্পর্ক কি? শ্বসন মানে তো শ্বাস নেওয়া। তো উদ্ভিদ কি শ্বাস নেয়? নেয় না তো। তাহলে উদ্ভিদের শ্বসন হইলো কই থেকে? হ্যাঁ, শ্বসন, উদ্ভিদও শ্বাস নেয়। শ্বাস দুই প্রকার, একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। তো এখন এই উদ্ভিদের এই খাদ্য উৎপাদনকে ভেঙে, যে
আহ ইয়ে করা হয়, আপনার শক্তি উৎপাদন করে। শক্তিকে বলা হয় এটিপি। উদ্ভিদের শক্তিকে বলা হয় এটিপি। একটা কঠিন কেমিক্যাল, এডেনোসিন ট্রাইফসফেট। আবার আরেক ধরনের শক্তি আছে এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডেনিন অ্যাডেনিন ডাইফসফেট। এরকম কিছু কেমিক্যাল আছে যেগুলাকে উদ্ভিদের শক্তি বলা হয়। তো এই এই কাজগুলো যে ঘটে, এই কাজগুলো ঘটে অ্যাকচুয়ালি শ্বসন প্রক্রিয়ায়। এই জন্যই এবং এটাগুলো ঘটে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। প্রাককেন্দ্রিক কোষে, ওই যে বলেছিলাম প্রাককেন্দ্রিক মানে কি, আদিকোষ। আদিকোষকে দুই নামে ডাকা হয়, একটা হচ্ছে আদিকোষ আর একটা হচ্ছে, তিন নামে ডাকা হয়। একটা হচ্ছে আদিকোষ, আরেকটা হচ্ছে প্রাক কেন্দ্রিক কোষ, আরেকটা হচ্ছে অপ্রকৃত কোষ। আর প্রকৃত কোষকে তিন নামে ডাকা হয়, একটা হচ্ছে প্রকৃত কোষ, আরেকটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিকের বিপরীত নাম হচ্ছে সুকেন্দ্রিক। ঠিক আছে। তা আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা অপ্রকৃত কোষ, এই নামগুলো শুনলেই বুঝবেন যে এরা হচ্ছে আহ মানে ক্ষুদ্রাণু ক্ষুদ্র যে জীবগুলো আছে, ব্যাকটেরিয়া কিছু ভাইরাস, এগুলোর মধ্যে থাকে। এগুলোতে মাইটোকন্ড্রিয়া স্যার, থাকে না। বলেন। স্যার প্রকৃত কোষের আরেকটা নাম, একটা বলছেন সুকেন্দ্রিক, আরেকটা তিনটা নাম আরেকটা নাই, বললেন। আরেকটা নাই, কারণ হচ্ছে এই এই প্রকৃত নামটা ওই ক্লাসিফিকেশনের মধ্যেই চলে গেছে। হ্যাঁ, আমরা আদি কোষের আরেকটা নাম দিয়েছি যে অপ্রকৃত। ওই অপ্রকৃতটাই প্রকৃতর শব্দটার বিপরীত। কিন্তু আদি শব্দটার বিপরীত যে কোষের নাম, সেই নামে ডাকা হয় না। আদির বিপরীত শব্দ হচ্ছে অন্ত। সেই হিসেবে প্রকৃত কোষের একটা নাম দেওয়া দরকার ছিল অন্তকোষ। কিন্তু অন্তকোষ বলতে কোনো নাম নাই। অন্ত মানে তো শেষ। শেষ কোষ কি আছে? নাই। বলতে পারতাম বর্তমান কোষ, বর্তমানে যে কোষগুলো পাওয়া যায়, কিন্তু সেটাও ডাকা হয় না। এই জন্য নাম দুইটা। প্রকৃত কোষের নাম আচ্ছা। দুইটা, প্রকৃত এবং সুকেন্দ্রিক। আদি কোষের নাম তিনটা, একটা হচ্ছে আদি, আর একটা হচ্ছে অপ্রকৃত, আর একটা হচ্ছে প্রাক কেন্দ্রিক। কেন্দ্রিক। প্রাক কেন্দ্রিক। ইংলিশ নাম দুইটাও জানা দরকার। আদি কোষের ইংলিশ হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আবার প্রকৃত কোষের নাম হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইংলিশ টার্ম আসবে না, এত কঠিন এখন পর্যন্ত আসেনি, আসার কথা না। আচ্ছা, তারপর আমরা মাইটোকন্ড্রিয়ার পরে আমরা আসি প্লাস্টিডে। খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্গাণু। প্লাস্টিড হচ্ছে প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, এবং উদ্ভিদের বর্ণময় আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। উদ্ভিদের বর্ণের জন্য দায়ী প্লাস্টিড। এর বানানটা এখানে ভুল হয়েছে, এটা অ্যাকচুয়ালি বর্ণময়। টাইপিং মিস্টেক, লাল করে দিলাম। বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। তাহলে প্লাস্টিডের কাজ তিনটা মনে রাখলাম। খাদ্য প্রস্তুত, আচ্ছা বলে না যে উদ্ভিদ কেন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী কেন পারে না? বলে না। এর কারণই হচ্ছে এটা, কারণ উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল থাকে। উদ্ভিদের পাতা, সবুজ পাতা, পাতা সবুজ হয় কেন? ক্লোরোফিলের কারণে। ক্লোরোফিল জিনিসটা কি অ্যাকচুয়ালি? ক্লোরোফিলটাই এক প্রকার প্লাস্টিড। বুঝতে পেরেছেন? প্লাস্টিডের যে ক্লাসিফিকেশনটা, সেটা দেখলে আমরা বুঝবো। প্লাস্টিডের ক্লাসিফিকেশনে একটা আছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টটাই হচ্ছে ক্লোরোফিল। উদ্ভিদের পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল থাকে বলে উদ্ভিদের পাতা সবুজ হয়। এই জন্যই এরা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উদ্ভিদের নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে। ছত্রাকের ক্লোরোপ্লাস্ট নাই। ছত্রাকের দেহে ক্লোরোফিল থাকে না বলেই ছত্রাকের দেহের কালার সাদা হয়। এবং এই কারণেই ছত্রাক কোনো খাদ্য উৎপাদন করতে পারে না। বরং ছত্রাক দেখবেন, ছত্রাকগুলা ম্যাক্সিমাম পরজীবী হয়। কারণ সেই জীবের দেহ থেকে ছত্রাকগুলা কি করে? খাদ্য টেনে নেয়। পরজীবী, ছত্রাকগুলা ম্যাক্সিমাম পরজীবী। তাহলে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ, আর ডান পাশে আছে একটা লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে কালারলেস। আর মাঝখানে যে ক্রোমোপ্লাস্ট, এরাই হচ্ছে বিভিন্ন রকম কালারফুল।
ক্রোম শব্দের অর্থ কি? ক্রোমা। ক্রোমা শব্দের অর্থই হচ্ছে কালার। ক্রোমোপ্লাস্ট মানে বিভিন্ন কালারফুল। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট তো হচ্ছে সবুজ। সবুজ, সবুজও তো এক প্রকার কালার। তাহলে ক্লোরোপ্লাস্টকে কেন ক্রোমোপ্লাস্টের ভিতরে রাখা হলো না? কারণ সবুজটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট এবং উদ্ভিদের ব্যাপক অংশ জুড়ে থাকে, এই জন্য এটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলা হয়েছে। আমরা একটু নিচে যাই, তাহলে রিডিং পড়লেই বুঝবো। উদ্ভিদের সবুজ রঙের প্লাস্টিডকেই ক্লোরোপ্লাস্ট বলে। এরা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। উদ্ভিদের প্লাস্টিডে ক্লোরোফিল থাকে বলেই এদেরকে সবুজ বলে। আচ্ছা, ক্রোমোপ্লাস্ট হচ্ছে বিভিন্ন কালারফুল। সবুজ ছাড়া অন্যান্য সকল কালারকেই, কালারফুল ইয়াকেই ক্রোমোপ্লাস্ট বলে। যেমন, যেই ক্লোরোপ্লাস্টের নাম জ্যান্থোফিল, জ্যান্থোফিল ক্রোমোপ্লাস্টটা যেই উদ্ভিদ থাকে সেটা হলুদ হয়। বিভিন্ন ফুলের কালার হলুদ হয় না? হয়। ক্যারোটিন যেখানে থাকে ক্রোমোপ্লাস্টটা, সেটার কালার কমলা রঙের হয়। আপনারা কেউ জানেন গাজর ইংরেজি কি? ক্যারট। হ্যাঁ, ক্যারোটিনের কালারটা অ্যাকচুয়ালি কমলা না। ক্যারোটিনের কালারটা হচ্ছে গাজর কালার। গাজরের যে কালারটা হলুদ আর কমলার মাঝখানি, বাদামি আর কমলা হলুদের মাঝামাঝি একটা কালার, এটাই অ্যাকচুয়ালি ক্যারোটিনের কালার। লাইকোপিন, লতে লাল, লতে লাইকোপিন, লাতে লাল, লাতে লাইকোপিন। লাইকোপিন ক্রোমোপ্লাস্টটা যেখানে থাকে সেটা হয়ে যায় লাল। ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন, এরা হচ্ছে বিভিন্ন কালারের জন্য দায়ী, এরা রঞ্জক পদার্থ। তো এই জন্য উদ্ভিদের কোনো কোনো উদ্ভিদ লাল, হলুদ, নীল বিভিন্ন রকম কালার ফুলের হয় আর কি। আর লিউকোপ্লাস্ট তো বলেছি, যেখানে কোনো কালার থাকে না তাদেরকে লিউকোপ্লাস্ট বলে। এবং ম্যাক্সিমাম যেসব জায়গায় সূর্যের আলো পৌঁছায় না, যেমন দেখেন উদ্ভিদের মূল মাটির নিচে থাকে, ভ্রূণ উদ্ভিদের ভিতরে থাকে, জনন কোষ ভিতরে থাকে, এইগুলাতে লিউকোপ্লাস্ট থাকে বলেই এদের কোনো কালারফুল হয়, কালারলেস হয়, কালার থাকে না। এদের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আচ্ছা, লাইসোজোম কি? লাইসোজোম একটু আগে দেখিয়েছিলাম, ছোট্ট একটা অঙ্গাণু। এ হচ্ছে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত জীবাণুকে হজম করে ফেলে। উৎসেচক মানে কি? এনজাইম, এক প্রকার প্রাণরস। দুই প্রকার প্রাণরস আছে, একটা হচ্ছে এনজাইম আর একটা হচ্ছে হরমোন। তো এনজাইম গুলো বিভিন্ন কাজ করে বডিতে, বিভিন্ন বিপাক ক্রিয়া ক্রিয়া নিয়ন্ত্রণ করে। হরমোন এনজাইম দুইটাই। কিছু হরমোন এনজাইমের পার্থক্য আছে, এটা আমরা অন্য ক্লাসে দেখাবো। এটাকে অন্তঃক্ষরা লালা গ্রন্থি। বলা চলে? লাইসোজোম, এটা কি লালা? না 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 না, লালা না। লালা তো হচ্ছে মনে করেন মানুষের এই জিহ্বা থেকে যেটা বের হয় ক্ষুধা লাগলে, বা মনে করেন আপনি রোজা রাখছেন, সারাদিন কিছু খান নাই, যাচ্ছেন যাচ্ছেন রাস্তার পাশে বিরিয়ানির দোকানে সামন দিয়ে যাইতে বিরিয়ানি মনে পড়ে গেল, আহারে গত বছর বিরিয়ানি খাইছিলাম, আর বিরিয়ানি খাওয়া দরকার, বিরিয়ানির কথা মনে হয় আপনার জিহ্বার নিচ দিয়ে রস বেরোচ্ছে, এটা আজকে লালা বলে। ঠিক আছে, এটার কাজ। এটা এটা এক জিনিস না। উদ্ভিদ তা কোষের লালার ভিতরে এনজাইম এক না, না? লালাও এক প্রকার এনজাইম। লালার মধ্যে এনজাইম থাকে। লালাও তো এক প্রকার এনজাইম। লালার ভিতরে ইয়া থাকে না? আম, লালার ভিতরে টায়ালিন থাকে। হ্যাঁ, আপনার ওই যে কি বলে এটাকে, পাচক রস বলা, যেটা বলা হয় খাদ্য হজম করতে যেগুলা থাকে নিঃসরণ হয়, সেগুলোকে পাচক রস বলা হয়। পাচক রস গুলো এক এক প্রকার এনজাইম। হুম মানুষের খাদ্য হজম করতে যেই এনজাইম গুলা কাজে লাগে, যেমন মনে করেন সুক্রেজ, মল্টেজ, হ্যাঁ, অ্যামাইলেজ, লাইপেজ, এগুলো হচ্ছে এই বিভিন্ন আলাদা আলাদা এনজাইম। মানুষের লালারসে দুইটা এনজাইম থাকে, টায়ালিন এবং মল্টেজ। তো সেই দিক থেকে চিন্তা করলে লালারস নিজে এনজাইম না, কিন্তু লালারসের ভিতরে এনজাইম থাকে। বুঝতে পেরেছেন? লালারসের ভিতরে উৎসেচক থাকে। একই রকম লাইসোজোমের ভিতরেও এনজাইম থাকে। তো লাইসোজোম জিনিসটা লালা না। উদ্ভিদের কথা বলছি আমরা, উদ্ভিদের এবং কোষের ভিতরে থাকে, দেহকোষের ভিতরে থাকে। লালার মধ্যেই থাকে শুধু তা না, সকল কোষের ভিতরে থাকে। এরা কি করে? অ্যান্টিবডি হিসেবে কাজ করে। এই লাইসোজোমের ভিতরে থাকে এনজাইম। এই এনজাইম গুলো যখন বাইরে থেকে আগত জীবাণুকে ধ্বংস করে, তখন তাদেরকে বলা হয় অ্যান্টিবডি। এরা অ্যান্টিবডি হচ্ছে মানুষের দেহের দারোয়ান, বা নাইট রাইডার্স বলা যায়, পাহারাদার। বাইরে থেকে কিছু আসলে, জীবাণু আসলে তাদেরকে আঘাত করবে কে? এনজাইম।
অ্যান্টিবডি এনজাইম গুলা। আরো অনেক ফ্যাক্টর আছে। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে একটা ক্লাসই আছে আমাদের, সেটি আছে আলাদা। সেখানে আমরা দেখবো যে কিভাবে মানুষের দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা করে, বা বাহ্যিক বস্তুগুলাকে কিভাবে ধ্বংস করে। রাইবোজোম, রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার ইউনিক কাজ প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। নিউক্লিয়াস, জীবকোষের প্রোটোপ্লাজমে ক্রোমোজোম বহন করে এরকম যে সুস্পষ্ট মোটা কালো বস্তুটি দেখা যায় মাইক্রোস্কোপ দিয়া, সেটাই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাজগুলো আমরা অলরেডি বলে ফেলেছি, যে নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য থাকে, এবং এটি কোষের সকল বিভাগ কার্যাবলী সব সে কন্ট্রোল করে। কম্পিউটারে যেমন মাদারবোর্ড থাকে, একটা মাদারবোর্ডের ভিতরে থাকে একটা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই নিউক্লিয়াসকে উদ্ভিদের জীবদেহের কোষের সিপিইউ বলা যায়। দুইটা ধরনের কোষে নিউক্লিয়াস থাকে না, কোথায়? উদ্ভিদের শিবকোষ, লম্বা লম্বা শিবনল আছে, শিবকোষ বলে, শিবনল বলা হয়। নলাকার কোষ, নলাকৃতির, এই জন্য এগুলোকে শিবনল বলা হয়। এই শিবনল বা শিবকোষে নিউক্লিয়াস থাকে না। আবার প্রাণী কোষের দুইটা রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, কোথায়? লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা। হুম। মানুষের রক্তকণিকা তিন প্রকার। একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, সাদা। আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, লাল। আর একটা হচ্ছে অনুচক্রিকা, মানে প্লেটলেট, যেটাকে প্লেটলেট বলা হয় বা প্লাটিলেটও বলা হয়। সঠিক উচ্চারণটা প্লেটলেট, যা আমাদের দেশের ডাক্তাররা এগুলোকে প্লাটিলেট বলে। আমি একবার এই প্লেটলেট আর প্লাটিলেট নিয়ে এক ডাক্তারের সাথে তর্কে জড়াইছি। আমি 2017 সালের দিকে, 17-18 সালের দিকে রক্তকণিকা নামে একটা ব্লাড ডোনেশন গ্রুপের উপদেষ্টা ছিলাম, ফাউন্ডিং অ্যাডভাইজার ছিলাম। আমি ফাউন্ড করিনি, কিছু ভলান্টিয়ার ফাউন্ড করেছে, বাট আমাকে তার উপদেষ্টা রেখেছে। আমি তখন মাদারীপুর জেলার তথ্য অফিসার। আর এটার মূল উদ্যোক্তাদের মধ্যে একজন ছিল মাদারীপুর বাড়ি। সে বলেছে একজন গভর্নমেন্ট হাই অফিসিয়ালকে রাখলে আমাদের কার্যক্রমের সুবিধা হবে। তো তার সঙ্গে আমার ব্লাড দিতে গিয়ে পরিচয়। তখন সে বলতেছে, স্যার আপনি আমাদের একটা ফাউন্ডেশন আছে, সেখানে আপনি উপদেষ্টা হিসেবে থাকবেন। আমি বলছি, আমি কোনো সংগঠনে থাকতে পারবো না, চাকরি বিধিমালায় সমস্যা আছে। কারণ সে নাছোড়বান্দা, সে রাখবেই রাখবে। পরে আমি চাকরি বিধি স্টাডি করে দেখলাম যে দাতব্য, মানে সামাজিক কাজ করে এরকম অলাভজনক ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া কোনো অলাভজনক প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে গভর্নমেন্ট অফিসাররা থাকতে পারে। পরে আমি বললাম উপদেষ্টা পদ রাখলে, পরে এরা রাখলো আমাকে উপদেষ্টা, ঠিক আছে। তো তখন এই দেখলাম যে ওই ব্লাড সেলের প্রায় 40-50 জন মেম্বার নিয়ে ঢাকায় একটা কনফারেন্স ছিল, সেখানে আমাকে বিশেষ অতিথি দাওয়াত দিল, গেলাম। ওরা সবাই দেখি প্লাটিলেট বলে, ওদের সাথে কাজ করি, অনেক ব্লাড লোকের খুঁজে দিয়েছি। হ্যাঁ। তো তখন ওরা খালি খালি প্লাটিলেট বলে, বলে ব্লাড লাগবে না, প্লাটিলেট লাগবে। ডেঙ্গু হইলে প্লাটিলেট কাউন্ট কমে যায়। আমি বললাম প্লাটিলেট বলতেছেন কেন, এটা তো প্লেটলেট। পরে বলে, না স্যার, এটা তো প্লাটিলেট, সবাই তো প্লাটিলেট বলে। আমাকে সবাই বললেই সেটা কারেক্ট হবে এমন কোনো কথা আছে? বলে, স্যার ডাক্তাররাই তো বলে প্লাটিলেট। আমি বলি, কি বলেন ডাক্তাররা প্লাটিলেট বলে? কোন ডাক্তার প্লাটিলেট বলে? পরে এক ডাক্তার এসে পরিচয় করে দিল, সে বলতেছে প্লাটিলেট। তখন ডাক্তারের সাথে আমি গ্রামার নিয়ে তর্কে জড়াইলাম। বললাম যে ভাই, প্লাটিলেট কেন হবে আমাকে বুঝান। সে বলে, এটা স্পেলিং তো PLA প্লা TE, টি, প্লাটি লেট। আমি বললাম প্লাটিলেট। তাহলে আমি বলে, এখন এখন এরোপ্লেন বানান করেন। বলে AEROPLANE। তাহলে PLA প্লা NE নি, প্লেন, প্লানি। তাহলে আর এটাকে এরোপ্লানই বলেন। তখন সে চুপ হয়ে গেছে। বললাম যে ভাত খান প্লেটে, প্লেট বানান করেন। PLAT, প্লাটি। তো বললেন প্লাটির মধ্যে ভাত খান, আমাকে এক প্লাটি ভাত দেন। আমি বললাম যে ANE, একটা একটা তিন তিন শব্দের একটা ইয়া যদি হয়, ওয়ার্ড, 3 লেটারের একটা ওয়ার্ড যদি হয়, যার শুরুতে থাকবে এ, লাস্টে থাকবে ই, মাঝখানে থাকবে অন্য একটা কনসোনেন্ট যদি থাকে, তাহলে সেটার উচ্চারণ হবে এই উচ্চারণে। যেমন দেখেন কেইন, বেত, বেত ইংরেজি কি? কেইন, KANE। এটার উচ্চারণ তো কেইন। এটাকে কি কানি বলি আমরা? না, বলি না। পরে আমি অনেকগুলো উদাহরণ দিলাম তাকে, কেইন, প্লেন, প্লেট, এরকম অনেকগুলা উদাহরণ দিলাম। পরে উনি বুঝতে পারছে যে না, তাহলে এটা। পরে গুগলে সার্চ দিয়ে দেখলাম যে ইউরোপিয়ানরাও প্লেটলেট বলছে, প্লেটলেট। আপনারা গুগলে সার্চ দিন, দেখবেন প্লেটলেট। এটা হচ্ছে অনুচক্রিকা, এটাতে নিউক্লিয়াস থাকে না।
সরি, অনেকগুলো টাইম ওয়েস্ট করে ফেলছি। রোজার মাসে আমরা বাড়তি কথা বলবো না, শুধু যেটুকু সেটা আছে সেটা না পড়াইলে না সেটা পড়াবো, এবং যেটা প্রাসঙ্গিক সেটা পড়াবো, অপ্রাসঙ্গিক জায়গায় যাবো না। মনে থাকে না, অভ্যাস তো বেশি কথা বলে, বুঝছেন? মাস্টার মানুষদের একটা সমস্যা, সেটা হলো এরা বেশি কথা বলে। শেষ বয়সে নাকি মাস্টার না মানুষদের। স্যার, শিখলাম তো আমরা। আমরা তো আর কখনো বলবো না প্ল্যাটিলেট, আমরা তো প্লেটলেট বলবো। এটা তো আচ্ছা, শিখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। রোজা রেখে কি ক্লান্ত সবাই? নিউক্লিয়াসটা কি করে একসঙ্গে বংশগতির বৈশিষ্ট্য কন্ট্রোল করে, জেনেটিক্স কন্ট্রোল করে, এবং একই সঙ্গে কোষে সংঘটিত বিপাক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। আপনারা কি ক্লান্ত? ঘুম পাচ্ছে নাকি? সন্ধ্যার পরে ঘুমান নাই কে কে? ঘুমান নাই যারা, তারা একটু আওয়াজ দেন, একটু জরিপ করি ক্লাস নেওয়ার আগে। আওয়াজ দেন অথবা হ্যান্ড রেজ করেন যে কে কে ঘুমান নাই। আমি ঘুমাইছি। ঘুমাইছি কথাটা বলতে লজ্জার কিছু নাই। সাহসের সাথে বলেন, কনফিডেন্টলি বলেন, ইয়েস আমি ঘুমিয়েছি। ঘুম কোনো পাপ না। ঘুম এবং খাওয়া, এই দুইটা কোনো পাপ না। ঠিক আছে। উম মনে করেন, এই দাওয়াতে গেলে অনেকে খাইতে লজ্জা পায়। হ্যাঁ, তো আমি আবার খাইতে রেতে লজ্জা পাই না। যতটুকু দরকার ততটুকুই খাই ভাই, খাইতাছি তো, চুরি তো করতেছি না, খাইতাছি। সবাই কম খায়, আমি একটু বেশি খাই, আমার খাওয়ার ক্ষমতা বেশি, ভালো, আমি খাইলাম। দিস ইজ মাই পাওয়ার। খাই বলে তো শরীরে শক্তিও বেশি। ঠিক আছে, তা লজ্জার কি আছে এটা? আমি কনফিডেন্টলি বলি আমি খাই এবং ঘুমাই। খাওয়া এবং ঘুমানো এই দুইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আরামের কাজ, বুঝছেন? পৃথিবীতে জন্মাইছি একবারই, বারবার আসবো পৃথিবীতে? মরে যাবো কদিন পর ঠাস কইরা। তাহলে যে কয়দিন বাইচে আছি আরাম কইরা খায়া দেয়া ঘুমায় টুমায় মরি, কি বলেন? আচ্ছা, ঘুমাবেন, ঠিক আছে। ঘুমের ঘাটতি দিবেন না রোজার মধ্যে। যেহেতু এখনো আপনারা অনেক লাকি যে এখনো পরীক্ষার চাপ নাই, ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ রোজার আগেই, ঈদের আগেই। সো অনেক টাইম পাবেন আপনারা রিভাইজ করার। সো চাপ নিবেন না, ঘুমাবেন, ইচ্ছা মতো ঘুমাবেন, দিনের বেলা পড়বেন, বিকালে পড়বেন, সকালে পড়বেন, যখন ফ্রি টাইম পাবেন পড়বেন। কিন্তু ঘুম আসলে ঘুমায় যাবেন। ঘুম আসলে ঘুমের বিরুদ্ধে যুদ্ধ করে পড়লে সে পড়া আত্মস্থ হবে না, টিকবে না ব্রেইনে, বুঝতে পেরেছেন? নিউক্লিওলাস কি বলেছি, ক্রোমাটিন তন্তু কি অলরেডি বলে ফেলেছি। ক্রোমোজোম গঠন, ক্রোমোজোমকে ক্যারি করে যারা, তারাই ক্রোমাটিন তালিকা। টিস্যু, আমরা চ্যাপ্টারের একটা পার্ট শেষ করে ফেলেছি। টিস্যু কি জিনিস? অনেকগুলা কোষ, একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই রকম কাজ করে, তাহলে তাদেরকে টিস্যু বলা হয়। যেমন ব্লাড একটা টিস্যু, সবার কাজ একই রকম। মাসল, হাতের মাসল, পায়ের মাসল, পেটের মাসল, মাসল গুলো এক প্রকার টিস্যু। হাড্ডি আরেক প্রকার টিস্যু, চুল নখ আরেক প্রকার টিস্যু, বুঝতে পেরেছেন? চর্বি আরেক প্রকার টিস্যু। আচ্ছা, উদ্ভিদের টিস্যু তন্ত্র। উদ্ভিদের টিস্যুকে মোটা দাগে স্যার, দুই ভাগে। চামড়াও কি টিস্যু না? হ্যাঁ হ্যাঁ, চামড়াকে চামড়া টিস্যু টিস্যু, বলি না আমরা? অবশ্যই টিস্যু। চামড়াও টিস্যু। আবরণী কলা চামড়াকে বলা হয়, আবরণী কলা। কলা, টিস্যুর বাংলা হচ্ছে কলা। ব্যানানা ভাবেন না আবার কেউ। টিস্যুর বাংলা হচ্ছে ব্যানানা। উদ্ভিদের টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু, আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু মানে যে ভাজে, ভাজে মানে ভাগ হয়, বিভাজন হয়, বংশ মানে সংখ্যা বৃদ্ধি করে। আর স্থায়ী টিস্যু হচ্ছে সংখ্যা বৃদ্ধি করে না, জন্মের পর থেকে সে সারা জীবন থাকতেই থাকে, ওই এক টিস্যুই থাকে। ভাজক টিস্যু গুলো ভেঙে ভেঙে নতুন টিস্যু হয়, সে পুরানটা মরে যায়, বুঝতে পেরেছেন? আর স্থায়ী টিস্যু একবার যেটা জন্ম হয়েছে সেটা মৃত্যুর আগ পর্যন্ত থাকে। আচ্ছা, আমরা একটু ক্লাসিফিকেশন দেখি। স্থায়ী টিস্যুকে আবার অনেকভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে, কি কি? সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। নিঃস্রাব, স্রাব মানে কি বুঝেন? শ্রাবণ মেঘের দিন। স্রাব মানে লিকুইড সিক্রেশন, নিঃস্রাব ইংরেজি সিক্রেশন। লিকুইড বের করাকে নিঃস্রাব বলা হয়। এটাকে বাংলা আরেকটা নাম দেওয়া হয়, সেটার নাম হচ্ছে ক্ষরণকারী টিস্যু। হ্যাঁ, নিঃস্রাবী নামটার সঙ্গে মনে রাখবেন আরেকটা, সেটা হচ্ছে ক্ষরণ। ক্ষরণ, নিঃস্রাবের বাংলা হচ্ছে ক্ষরণ, ক্ষরণকারী টিস্যু। আচ্ছা,
সরল টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জাইলেম এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম। এই জটিল টিস্যুটাকে আবার পরিবহন টিস্যু বলা হয়, কারণ এই জাইলেম এবং ফ্লোয়েম তন্তু, টিস্যু তন্ত্র, জাইলেম আবার ফ্লোয়েম মিলে উদ্ভিদের পরিবহনের কাজ করে। কি পরিবহন? ওই যে শিকড়ের মাধ্যমে মাটির নিচ থেকে পানি এবং খনিজ লবণ উদ্ভিদের, উদ্ভিদ চলে কি দিয়া? উদ্ভিদ তো কিছু খায় না, তাহলে উদ্ভিদের শক্তি যোগায় কে? উদ্ভিদ কিভাবে বাঁচে, বংশবৃদ্ধি করে কে, কিভাবে? মাটির নিচ থেকে সে পানি এবং হচ্ছে খনিজ লবণ শোষণ করে উদ্ভিদ বেঁচে থাকে। এই কাজগুলো তো উদ্ভিদের মুখ তো নাই, ব্লাডও নাই যে ক্যারি করবে শক্তি সারা দেহে, তাহলে কিভাবে সে উদ্ভিদের ক্যারি হয়? ক্যারি করে কে? এই জাইলেম এবং ফ্লোয়েমের ভিতর দিয়ে বিভিন্ন প্রেসার, অসমোটিক প্রেসার, টার্গার প্রেসার, এরকম উদ্ভিদের চাপ আছে বিভিন্ন। উদ্ভিদের টার্গার চাপ এবং অসমোটিক চাপ, অসমোসিস, অভিস্রবণ, হুম, এগুলোর মাধ্যমে এই শিকড়ের মধ্য থেকে খাবার একেবারে উদ্ভিদের মাথা পর্যন্ত, মানে একেবারে পাতা পত্ররন্ধ্র পর্যন্ত পৌঁছে যায়। নিচে নামি আমরা। সরল টিস্যু, যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষের আকার, আকৃতি, গঠনের দিক থেকে অভিন্ন, একই রকম সবগুলা কোষ, তাদেরকে সরল টিস্যু বলে। একই রকম হওয়ার কারণেই নাম সরল হয়েছে। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তাহলে যদি বলা হয় নিচের কোনটি সরল টিস্যু নয়, এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা দিয়ে পরে দিল জাইলেম, তাহলে বুঝবেন জাইলেম সরল টিস্যু না। আবার বললো যে নিচের কোনটি ভাজক টিস্যু, তাহলে এই যে এই সবগুলাই কিন্তু ভাজক টিস্যু। সরল টিস্যু যারা আছে, সরি, ভাজক টিস্যু নয়। তাহলে এই তিনটার কোনোটাই কিন্তু ভাজক টিস্যু নয়, কারণ কি এগুলা স্থায়ী টিস্যুর ক্লাসিফিকেশন হচ্ছে এগুলা। জটিল টিস্যু, এরা বিভিন্ন বিভিন্ন ধরনের কোষের, মানে সবগুলা কোষ একরকম না, এক একটা এক এক রকম, আলাদা আলাদা রকম কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে। এরা মূলত উদ্ভিদের পরিবহনের কাজ করে। এই জন্য এদেরকে পরিবহন টিস্যু বলা হয়। দুই ভাগে ভাগ করা, দুই প্রকার, জাইলেম এবং ফ্লোয়েম। এবং জাইলেম এবং ফ্লোয়েম একলঙ্গে মিলেমিশে উদ্ভিদের পরিবহন টিস্যু তন্ত্র গঠন করে। উদ্ভিদের টিস্যু, কারো কোনো প্রশ্ন আছে? প্রাণীর টিস্যুতে চলে যাই। প্রাণীর টিস্যু মোটার দাগে চার প্রকার, ঠিক আছে? আবরণী কলা, ওই যে আপনি একটু আগে জিজ্ঞেস করেন আমাকে, স্যার ত্বক কি টিস্যু না? হ্যাঁ, ত্বক টিস্যু। ত্বক আবরণী কলা। তারপর হচ্ছে যোজক কলা, মানে কানেকটিভ, কানেকটিভ টিস্যু। তারপর হচ্ছে পেশি কলা, মাসকুলার টিস্যু। তারপর হচ্ছে স্নায়ু টিস্যু, ইংলিশ হচ্ছে নিউরন, নার্ভ, নার্ভ টিস্যু। বুঝতে পেরেছেন? তা আমরা সবগুলো একটু দেখি। আবরণী টিস্যুর ক্লাসিফিকেশন। আবরণী টিস্যু আবার তিন প্রকার, কি কি? আবরণী টিস্যুর নাম হচ্ছে, ইংলিশ হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। হুম, এপিথেলিয়াল টিস্যু ইংলিশ নাম। তো এপিথেলিয়াল টিস্যু তিন প্রকার, কি কি? স্কোয়ামাস আবরণী টিস্যু। স্কোয়ামাসের বাংলা হচ্ছে আইস আকার। আইস, মাছের আইস আছে না? মাছের আইস এর মতো সাইজ। এগুলো কিন্তু সাইজ অনুযায়ী নাম, এই যে নামগুলো, স্কোয়ামাস, তারপর আছে কিউবয়েডাল, এটা আসছে কিউব থেকে, ঘন, বা কিউবয়েডালের বাংলা হচ্ছে ঘনাকার আবরণী টিস্যু। এই টিস্যুর কোষগুলোর সাইজ হচ্ছে ঘন ঘন, কিউব কিউব। আরেকটা হচ্ছে কলামনার, কলাম মানে কি? স্তম্ভ, বাংলায় হচ্ছে স্তম্ভাকৃতির আবরণী টিস্যু। ঠিক আছে? এই সবগুলাই হচ্ছে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশন। মুখস্থ করে ফেলবেন, বোঝার কিছুই নাই, যেটা বোঝার বুঝাই দিছি। তারপর হচ্ছে যোজক কলা, ইংলিশে বলা হয় কানেকটিভ টিস্যু। কানেকটিভ মানে কি? এরা কানেকশন করে, সংযোগ স্থাপন করে, কিসের সাথে কিসের। যেমন দেখলে, নাম শুনলে বুঝবেন। ফাইব্রাস, ফাইব্রাস, ফাইব্রাস শব্দ হচ্ছে ফাইবার, ফাইবার মানে কি? আঁশ, তন্তু, তন্তুময় যোজক কলা, যেমন ত্বক। ঠিক আছে? তারপর হচ্ছে স্কেলেটাল কানেকটিভ টিস্যু। স্কেলেটাল কানেকটিভ টিস্যু, লয় রস্যইকার না, অ্যাকচুয়ালি লয়াকার হওয়া উচিত উচ্চারণটা। স্কেলেটাল কানেকটিভ টিস্যু, স্কেলেটন অর্থ কি বলেন? স্কেলেটন মানে কঙ্কাল।
তার কঙ্কাল। আমরা যে কঙ্কাল, হ্যাঁ, কঙ্কাল তন্ত্র, আমরা যেটাকে হাড্ডি বলি, হাড় বলি, সাহিত্যে এটাকে হাড় বলা হয়, জীববিজ্ঞানে সেটাকে কঙ্কাল বলা হয়, তার ইংলিশ খুলি বলে লিটারেচারে। না, খুলি। না, খুলিত হচ্ছে মাথার কঙ্কালকে, খুলিত হচ্ছে কঙ্কালের একটা পার্ট মনে করেন। কিন্তু কমনলি পুরা পুরা জিনিসটাকে কি বলা হয়? হাড্ডি বলা হয় না? হাড্ডি মাথার হোক, পায়ের হোক, ইয়ার হোক, যেখানে হোক, হাড্ডি তো হাড্ডি। ইংলিশে যেটাকে বোন বলা হয়, হ্যাঁ, হাড্ডি আর কঙ্কাল শব্দ দুটা যেরকম, একটা হচ্ছে সাহিত্যিক টার্ম আর একটা হচ্ছে বায়োলজিক্যাল টার্ম, ঠিক একই রকম ইংলিশ লিটারেচারে বলা হয় বোন, আবার ইংলিশ মেডিসিন ক্লিনিক্যাল টার্ম হচ্ছে স্কেলেটন। এই জন্য নাম হচ্ছে স্কেলেটাল কানেকটিভ টিস্যু। তারপর হচ্ছে তরল যোজক কলা, ইংলিশ হচ্ছে লিকুইড কানেকটিভ টিস্যু। যেমন মনে করেন ব্লাড একটা তরল যোজক কলা। তারপর থার্ড টাইপের প্রাণী টিস্যু হচ্ছে পেশি টিস্যু, মাস্কুলার টিস্যু। কি কি? ঐচ্ছিক, ইচ্ছা শব্দটা থেকে এসেছে ঐচ্ছিক, মানে যে টিস্যু মানুষ ইচ্ছা হলে লড়াইতে পারে। যেমন আপনার হাত, হাতের টিস্যু আপনি মনটায় চাইলে হাতের মাসল্লা ফুলায় দেখায় দেন, ঠিক আছে। কিন্তু অনৈচ্ছিক টিস্যু হলো ইচ্ছা হইলে পারে না, যেটা সেটা হচ্ছে অনৈচ্ছিক টিস্যু। যেমন মনে করেন উম আপনার কিডনি সারাক্ষণ পাম্প করতেছে, আপনি চাইলেই কি কিডনিকে তাড়াতাড়ি পাম্প করে তাড়াতাড়ি হিসু করে বললেন যে পরীক্ষা আছে তাড়াতাড়ি হিসু করে বাইরে হয়ে যাই, পরীক্ষা হয় দিয়া পরে একবার টিস্যু করবো, পরীক্ষা হলে বসে কিডনিকে লড়াবো না, কিডনি যেন কাজ না করে, পরীক্ষার হলে যেন আমার বাথরুমে যেতে না হয়, সময় নষ্ট না হয়, পারবেন? পারবেন না। তার মানে কিডনির টিস্যুটা হচ্ছে অনৈচ্ছিক টিস্যু, লিভার অনৈচ্ছিক টিস্যু, পাকস্থলী অনৈচ্ছিক টিস্যু। আপনি চাইলেই তাড়াতাড়ি খাবার হজম করে ফেলতে পারবেন না, আবার চাইলে স্লো করে দিতে পারবেন না। আর আরেকটা তিন প্রকার থার্ড টিস্যু হচ্ছে কার্ডিয়াক টিস্যু। এটা আমার বিসিএস পরীক্ষায় আসছিল, আমার জীবনের স্মরণীয় ঐতিহাসিক বিসিএস, 35তম বিসিএস। ওইটার প্রিলিমিনারিতে আসছিল যে হৃদ পেশি, হ্যাঁ, কার্ডিয়াক টিস্যু, কার্ডিয়াক টিস্যুকে বাংলায় বলা হয় হৃদ পেশি। কার্ডিওলজি মানে হৃদ 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 চিকিৎসা তন্ত্র, ঠিক আছে। তো কার্ডিয়াক টিস্যুকে বলা হয় বিশেষ ধরনের অনৈচ্ছিক টিস্যু। এটা ঐচ্ছিকও না, অনৈচ্ছিকও না, এটা হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক, মূলত অনৈচ্ছিক। কারণ হৃৎপিণ্ড আপনি কিছু না করলেও সে তার নিজের গতিতে পাম্প করবে, বাট এটাকে বিশেষ ধরনের অনৈচ্ছিক বলা হয় হৃৎপেশিটাকে। কারণ কি, মনে করেন আপনি এক্সারসাইজ যখন করেন, আপনার কিন্তু ইচ্ছা করলে আপনি হার্টবিট বাড়ায় ফেলতে পারেন, আপনার ইচ্ছা হয়েছে আপনি হার্টবিট বাড়ায় ফেলবেন, আপনি দৌড়াবেন দেখবেন হার্টবিট বেড়ে গেছে। কিন্তু আপনি কি কিডনিকে বা আপনার কি বলে লিভারকে বা পাকস্থলীকে, এগুলাকে কি আপনি ইচ্ছা করলেই কোনোভাবে দৌড়ায় বা অন্য কোনোভাবে কি আপনি বেশি রান করাইতে পারবেন? পারবেন না। স্নায়ু টিস্যুর কোনো ক্লাসিফিকেশন নাই, কারণ নার্ভ, স্নায়ু টিস্যুর ক্লাসিফিকেশন একটাই, নিউরন। আমরা নিচে যাই, আবরণী টিস্যু মানে আবরণ, ঠিক আছে। এরা বিভিন্ন রকম কাজ করে, লিখি আমরা, পড়ি। অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, প্রোটিন সহ বিভিন্ন পদার্থের ক্ষরণ ও নিঃসরণ করে, বিভিন্ন পদার্থের সংশ্লেষণ বা শোষণ করে, কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করে। স্তর না, বানান স্তর হবে। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। বলেন। আহ, গাছের শিকড় ছাড়াও গাছের শরীরের অসংখ্য যে ছোট ছোট ছিদ্র, এটা দিয়ে কি তারা শ্বসন কার্য চালায় কোনো ধরনের? না, না। গাছের শ্বসন বলতে, গাছ হচ্ছে আপনার আহ পত্ররন্ধ্র দিয়ে, গাছের পাতা দিয়ে উদ্ভিদ দুইটা কাজ করে। একটা হচ্ছে পানি বের করে দেয়, জৈবিক ক্রিয়ার পরে বাড়তি পানিটাকে তারা বের করে প্রকৃতিতে বের করে দেয় পত্ররন্ধ্র দিয়ে। আবার পত্ররন্ধ্র দিয়ে তাদের বিপাক ক্রিয়ার পরে অতিরিক্ত অক্সিজেনটা, যে অক্সিজেন উৎপন্ন হয় ওদের শ্বসন প্রক্রিয়ায়, উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ায়, শ্বসনের একটা বিক্রিয়ায় আছে, আমরা দেখাবো উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যাবলী নামে একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা পুরা শ্বসন ফুল পড়াবো, তখন জানতে পারবেন। পত্ররন্ধ্র দিয়ে তারা ওই বাড়তি অক্সিজেনটা প্রকৃতিতে ছেড়ে দেয়, সেই অক্সিজেন আমরা নাক দিয়ে খেয়ে বাঁচি। আবার আবার প্রাণী কি করে? প্রাণী অক্সিজেন নাক দিয়ে নিয়ে বডির ভিতরে, লাংসের ভিতরে অন্তঃশোষণ হয়,
মানুষের লাংসের ফুসফুসের ভিতরে থাকে অ্যালভিউলাস নামক বায়ুকুঠুরি থাকে। এরা কি করে, রক্তের সঙ্গে কেমিক্যাল রিয়াকশনটা করে, শ্বসনের বিক্রিয়াটা করে। করে কি করে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে ইন্টারচেঞ্জ করে। মানে অক্সিজেনকে খায়, খেয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। সেই কার্বন ডাই অক্সাইড, লাংসের ত্যাগ করার কার্বন ডাই অক্সাইড আবার নাক দিয়ে আমরা বের করে দিই প্রকৃতিতে। সেই কার্বন ডাই অক্সাইডকে আবার উদ্ভিদ টানে। তার মানে উদ্ভিদ আমাদের ছাড়া জিনিস উদ্ভিদ নেয়, সেটাকে অক্সিজেনে কনভার্ট করে উদ্ভিদ ছাড়ে, সেটাকে আবার আমরা নেই। একটা ইন্টারচেঞ্জ চলে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে, বুঝতে পেরেছেন? তো সেটা আমরা শ্বসন ক্লাসে দেখবো আবার ভালো করে। আকৃতি, অবস্থান ও কাজের ভিত্তিতে আবরণী কলা তিন প্রকার। স্কোয়ামাস মানে আয়তাকার, লিখে দিই বাংলাটা এখানে লিখে দিই, হ্যাঁ। এটা হচ্ছে ঘনাকার। আর এটা হচ্ছে স্তম্ভাকার আবরণী টিস্যু। যোজক কলা, যে টিস্যুতে মাতৃকার পরিমাণ, মাতৃকা মানে ধাত্র, মানে ওই যে লিকুইড, প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম, পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং কোষের সংখ্যা কম, তাদেরকে বলা হয় যোজক কলা। গঠন ও কাজের ভিত্তিতে এই টিস্যু তিন প্রকার, যেমন ফাইব্রাস তন্তুময় যোজক কলা, স্কেলেটাল মানে কঙ্কাল, তরল লিকুইড মানে ব্লাড। পেশি টিস্যু, মাসল, হাতের মাসল, ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি, মেসোডার্ম লেয়ার থেকে তৈরি সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। ভ্রূণের মেসোডার্ম বিষয়টা কি? মানুষের যে ভ্রূণ আছে, মানুষ জন্মের আগে যে মায়ের পেটের ভিতরে একটা ভ্রূণ উৎপন্ন হয়, শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে গঠন করে জাইগোট। জাইগোটটা যখন আরেকটু ম্যাচিউরড হয় তখন সেটাকে বলা হয় ভ্রূণ। তখনও সে মানুষের আকৃতি পায় নাই, একটা মাংসপিণ্ডই মনে করেন, কিন্তু তারপরেও সেটাকে সেটাকে বলা হয় ভ্রূণ। এই ভ্রূণের বিভিন্ন লেয়ার আছে, যেমন অ্যান্ডোডার্ম, মাঝখানেরটাকে বলা হয় মেসোডার্ম, বাইরেরটাকে বলা হয় একটোডার্ম। আলাদা আলাদা লেয়ার থেকে, ভ্রূণের আলাদা আলাদা লেয়ার থেকে আলাদা আলাদা অঙ্গ তৈরি হয়। তো এই মেসোডার্ম হচ্ছে মাঝখানের ভ্রূণের মাঝখানের লেয়ার। এই মেসোডার্মটা পরবর্তীতে বিকশিত হয়ে হাত পা, অঙ্গ প্রত্যঙ্গের আপনার ওই যে মাসল গুলো তৈরি করে, বুঝতে পেরেছেন? এই জন্য এই কথাটা বলা হয়েছে। কঠিন মনে হলে এটা ভুলে যাবেন। এটা এসএসসি এইচএসসি পরীক্ষায় আসে, এইচএসসির যে বোর্ড কোশ্চেনের এমসিকিউতে এটা আসে। আপনাদের জন্য এটা এত আসবে না, এত ডিপ থেকে আমার ধারণা আসার কথা না, তবু শিখে রাখলাম। আচ্ছা, পেশি টিস্যুগুলো সংকোচন প্রসারণশীল, এটা আমরা ইজিলি বুঝি, এই যে হাত পা আমরা লড়াইতে পারি। এই টিস্যু আবার তিন প্রকার, কি কি? ঐচ্ছিক, অনৈচ্ছিক, পেশি অলরেডি পড়ায় ফেলছি। স্নায়ু টিস্যু, দেহের বিশেষ সংবেদী কোষ, নিউরন বা স্নায়ু কোষ একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। স্নায়ু টিস্যু দুই দুই ধরনের, এখানে লেখা নাই। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ু টিস্যু, মানে আমাদের মস্তিষ্ক। আরেকটা হচ্ছে আমাদের করোটিক স্নায়ু টিস্যু, অপটিক স্নায়ু, গ্লসোফারেঞ্জিয়াল স্নায়ু, ভেগাস টিস্যু, এরকম আলাদা আলাদা নাম আছে, বুঝতে পেরেছেন? তো এটা আমরা এখন পড়বো না, আমাদের স্নায়ুতন্ত্র নিয়ে আলাদা একটা ক্লাসই হবে আমাদের, সেখানে শুধু আমরা নার্ভ নিয়ে ক্লাস করব। স্নায়ু টিস্যুগুলোর যে গাঠনিক একক সেগুলোকে বলা হয় নিউরন। একটা আদর্শ নিউরনের তিনটা অংশ থাকে, কোষ দেহ, অ্যাক্সন এবং ডেনড্রাইট। এগুলো আমরা টিস্যুতন্ত্র ক্লাসে বিস্তারিত পড়ব। আমরা সেকেন্ড পার্ট শেষ করলাম শীটের। থার্ড পার্ট, দ্বিপদ নামকরণ, বাইনোমিয়াল নোমেনক্লেচার। দ্বিপদ, দুইটা পদ থাকবে। সকল প্রকার প্রাণী ও উদ্ভিদকে দুইটা নাম দিয়ে ক্লাসিফিকেশন করা হবে চেনার জন্য, ইউনিক নেম। এটাকে দ্বিপদ নামকরণ বলা হয়। প্রথমে গণ এবং পরে প্রজাতি। উদ্ভিদ বা প্রাণীকে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়, যেমন বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এভাবে ক্লাসিফিকেশন করা হয়। তো এই ক্লাসিফিকেশনের মধ্যে সর্বশেষ দুইটা স্টেপ হচ্ছে গণ এবং প্রজাতি। প্রথমে গণের নাম, পরে লাস্টে প্রজাতির নাম দিয়ে যেই দ্বিপদ নামকরণটা করা হয় সেটাকেই যে দ্বিপদ নামকরণ বলে।
ইংলিশে বলা হয় বাইনোমিয়াল নমেনক্লেচার। একটা আন্তর্জাতিক সংস্থা আছে, আইসিবিএন। গত ক্লাসে পড়েছিলাম না যে কেমিক্যাল নামগুলোকে নির্ধারণ করে বিভিন্ন যৌগের? আইইউপিএসি মনে আছে? আইইউপ্যাক, ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক একই রকম আরেকটা সংস্থা আছে, সেটার নাম হচ্ছে আইসিবিএন, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নমেনক্লেচার। এরা উদ্ভিদের দ্বিপদ নামকরণ নির্ধারণ করে। আর এই বি কে যদি আপনি জেড দ্বারা রিপ্লেস করেন তাহলে হবে আইসিজেডএন, বোটানিক্যালের জায়গায় হবে জুওলজিক্যাল নমেনক্লেচার। এরা প্রাণীর নামকরণ করে। দ্বিপদ নামকরণের কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমরা একটু দেখি। বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর নামকরণ ইউনিক হইতে হবে, আলাদা আলাদা হইতে হবে। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা দিয়া শুধুমাত্র আমের নামকরণই করা হয়, অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীকে দেওয়া যাবে না। বাক্যটা চেঞ্জ করে দিলাম। প্রতিটি প্রজাতির একটি মাত্র বিজ্ঞানসম্মত দ্বিপদ নামকরণ থাকবে। আচ্ছা, বৈজ্ঞানিক নাম সর্বদা ল্যাটিন ভাষায় হবে। বুঝতে পেরেছেন? ইম্পর্টেন্ট। গণের নামকরণে একটি মাত্র পদ ব্যবহৃত হবে এবং এর পরের অক্ষরটি বড় হরফে লিখতে হবে, বড় হাতের ক্যাপিটাল লেটার। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এর মধ্যে এই গণ, ম্যাঙ্গিফেরা হচ্ছে গণ, আর ইন্ডিকা হচ্ছে প্রজাতি। বুঝতে পেরেছেন? প্রথমটা হচ্ছে গণ, পরেরটা হচ্ছে প্রজাতি। তাহলে গণের নামের প্রথমটা হচ্ছে, প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার, কিন্তু ইন্ডিকার প্রথম লেটারটা হবে স্মল লেটার। আচ্ছা, বৈজ্ঞানিক নাম, বিজ্ঞানসম্মত নাম মানে বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নাম মানেই দ্বিপদ নাম। কথা বুঝতে পেরেছেন? এই যে বিজ্ঞানসম্মত নাম, আবার বৈজ্ঞানিক নাম, আবার দ্বিপদ নাম, এই সব একই জিনিস। কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। তো দ্বিপদ নাম সবসময় বাঁকা হরফে লিখতে হবে অথবা আন্ডারলাইন দিয়ে লিখতে হবে। ঠিক আছে? যখন টাইপ করা হবে প্রিন্টিং করে তখন লিখতে হবে ইটালিক ফর্মে। ইটালিক কিরকম? এই দেখেন আমি ইটালিক করে দেই, কন্ট্রোল আই দিলে ইটালিক হয়ে যায় কোনাকুনি, দেখছেন? ইটালিক করে লিখতে হবে। আবার যদি হাতে লেখেন তাহলে সেটাকে আন্ডারলাইন করে দিতে হবে, নিচে টান দিয়ে দিতে হবে। স্যার এটা কি বিশেষ কোনো কারণের জন্য নাকি নিয়ম? বোঝানোর জন্য যে এটা, আপনি একটা বাক্য লিখতেছেন মনে করেন, আই ওয়েন্ট টু দ্য সুন্দরবনস, হ্যাঁ, অ্যান্ড আই ফাউন্ড এ লার্জ প্যান্থেরা টাইগ্রিস, মানে বাঘ। তাহলে এখন এই পুরা বাক্যের মধ্যে কোনটা যে এই প্রাণীর নামটা, দ্বিপদ নাম প্যান্থেরা টাইগ্রিস, এই জিনিসটা যে একটা প্রাণীর নাম, এটা বোঝানোর জন্য আপনাকে আন্ডারলাইন করতে হচ্ছে। যে বিজ্ঞানী নামকরণ করেছেন তার নামটা শেষে সংক্ষেপে লিখে দিতে হয়। যেমন মনে করেন এই আমের নামের ক্ষেত্রে সেটা হবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন। লিন কেন? লিনিয়াস, বিজ্ঞানীর নাম ক্যারোলাস লিনিয়াস। এই ক্যারোলাস লিনিয়াসের সংক্ষিপ্ত নামটা হচ্ছে লিন, এই জন্য লিনটা দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? তো ক্যারোলাস লিনিয়াসের একটা বই আছে, স্পেসিস প্ল্যান্টারাম। স্পেসিস প্ল্যান্টারাম, PLANTARUM। উচ্চারণটা কি প্ল্যান্টারাম নাকি প্লান্টারুম? আপনাদের কি মনে হয়? বলেন। PLANTARUM, উচ্চারণটা কি প্ল্যান্টারাম না প্লান্টারুম? প্ল্যানটা রাম মনে হচ্ছে। প্ল্যান্টারাম, স্পেসিস প্ল্যান্টারাম। অর্থাৎ এই বইটা প্রকাশ হয়েছে 1757 সালের আগে। এর আগের উদ্ভিদের কোনো দ্বিপদ নাম গ্রহণযোগ্য হবে না, এটা দ্বিপদ নামকরণের নিয়ম। মানে দ্বিপদ নামকরণের জনকই হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এই যে এই তথ্যটা তো এখানে থাকা উচিত ছিল। স্যার এগুলা কি এই শীটের মধ্যে নতুন সংযোজন করা হয়েছে? কারণ হচ্ছে আমার কাছে যে শীট এটার মধ্যে হচ্ছে এগুলো নাই।
মানে আছে, এই যে লাস্ট যে এই তথ্যটা দিচ্ছেন এরকম কিছু তথ্য নাই আর কি। লেখা নাই আপনাদের? বাকি সবার কি আছে, আমি তো, আমার কাছে নাই। আমার কাছে শুধু এই যে দ্বিপদ নামকরণের নিয়মগুলো হলো একটা একটাও নাই, এর আগ পর্যন্ত আছে। সেম আমার কাছেও নাই। তাহলে হয়তো নতুন সংযোজন করেছি, অসুবিধা নাই। নিয়মের পরের গুলো নাই, এই যে নামগুলো নাই, ওরাই যে সিটি বা ধানের নাম, এই হ্যাঁ ছকটা নাই। স্যার, এগুলো আছে। শুধু সবটা আছে। নিয়মগুলো নাই, তাই তো? হ্যাঁ, নিয়মগুলো বাদ। দরকার নাই, নিয়মগুলো তো জরুরি না। এই নিয়ম পরীক্ষায় আসবে এরকম গ্যারান্টি দেওয়া যায় না, এখন পর্যন্ত আসে নাই। থাকলে ভালো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিছু না যে এটা আসবে এরকম কিছু না। আমরা কয়েকটা জীবের দ্বিপদ নাম শিখে ফেলি। ধান, ওরাইজা স্যাটিভা লিন। লিন দরকার নাই, ওরাইজা স্যাটিভা এটুকু মনে রাখেন। পাট, কর্কোরাস ক্যাপসুলারিস। আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কাঁঠাল, আর্টোকার্পাস হেটেরোফিলাস। দেন আমি যে পড়তেছি, রিডিং পড়তেছি, আমার গায়েই লাগতেছে না, এত স্পিডে পড়ে ফেলতেছি কঠিন কঠিন নাম। কারণ কি? কারণ আমি এগুলো বহু বছর ধরে পড়তেছি এবং পড়াচ্ছি, এই জন্য আমার কাছে ইজি মনে হচ্ছে। আপনারা মুখস্থ করে ফেলেন, কর্করাস মুখস্থ করে ফেলেন, করকর করে মুখস্থ, তাহলে করকর করে বলতে পারবেন। বুঝতে পারছেন? ঠোঁটস্থ করে ফেলবেন, তাহলে এই পাটের নাম কর্করাস ক্যাপসুলারিস, করকর করে বলতে পারবেন। শাপলা, নিমফিয়া নচালি। জবা, হিবিস্কাস রোজাসিনেন্সিস। কলেরার জীবাণু, ভাইব্রিও কলেরি। ম্যালেরিয়ার জীবাণু, প্লাজমোডিয়াম ভাইভেক্স। আরশোলা মানে তেলাপোকা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। মৌমাছি, এপিস ইন্ডিকা। ইলিশ, টেনুয়ালোসা ইলিশা। আবার এটা দুইটা নাম আছে, এটাকে অনেক সময় হিলিশা ইলিশাও বলা হয়। হ্যাঁ, টেনুয়ালোসা ইলিশা এবং হিলিশা ইলিশা দুইটাই কারেক্ট। কোন ব্যাঙ, দুইটা ক্লাসিফিকেশন আছে, দুইটা গণের আছে। একটা হচ্ছে ডাটাফিডনাস মেলানোস্টিকটাস, আর একটা আছে বুফো মেলানোস্টিকটাস। বুফো মেলানোস্টিকটাসটা আগে দিই, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের এইচএসসির বইয়ে কোনো ব্যাঙের যে চ্যাপ্টারটা, সেখানে এটার নাম বুফো মেলানোস্টিকটাসটাই এইচএসসির বইয়ে পড়ানো হয়েছে, এই জন্য এটাই বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? দোয়েল, কপসিকাস সোলারিস, আমাদের জাতীয় পাখি। রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস। যেহেতু একই রকম নাম, আমরা একটু আহ সঙ্গে সঙ্গে দিয়ে দেই। সিংহ, প্যান্থেরা লিও, লায়ন। সিংহ, আমার ছেলের কথা মনে পড়ে গেছে, একটা গান শুনতো, একটা একটা বাঘ, একটা বাঘ, একটা বড় সড়ো বাঘ। বউয়ের কথা মনে পড়ে না, খালি ছেলের কথা মনে পড়ে। মানুষ, হোমোসেপিয়েন্স। এবার বউয়ের কথা মনে পড়ে গেছে। মানুষ হচ্ছে হোমোসেপিয়েন্স, এটা খুব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো অনেকগুলো ইম্পর্টেন্ট নাম, এর মধ্যে মানুষের নামটা বেশি ইম্পর্টেন্ট। তারপর কাঁঠাল এবং শাপলা, জাতীয় ফল জাতীয় ফুল ইম্পর্টেন্ট। জাতীয় ফল আম, জাতীয় গাছ হচ্ছে আম, জাতীয় ফল কাঁঠাল। আম, ধান ইম্পর্টেন্ট, কারণ ধানের উপর আমরা বেঁচে আছি। সো ধান, আম, কাঁঠাল, শাপলা। ম্যালেরিয়ার জীবাণু, কলেরার জীবাণু, আরশোলা, কোনো ব্যাঙ, রয়্যাল বেঙ্গল টাইগার, দোয়েল, জাতীয় পশু জাতীয় পাখি। ঠিক আছে, এই কয়েকটা বেশি ইম্পর্টেন্ট। শিখে ফেলবেন সবগুলাই, শিখলে তো লস নাই, নাকি বলেন? জীবের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস হচ্ছে, এতক্ষণ আমরা শিখলাম নাম, শুধু লাস্টের শ্রেণীবিন্যাসের লাস্টের দুইটা পার্ট দিয়ে আমরা নাম শিখলাম। কিন্তু আগের যে আরো অনেকগুলো পার্ট আছে, যেমন বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, বিভিন্ন ভাগে ভাগ করা যায়, সেই বিশাল ক্লাসিফিকেশনটাকেই উদ্ভিদ এবং প্রাণী সহ ব্যাকটেরিয়া, ফানজাই,
ছত্রাক, ইস্ট, স্যাকারোমাইসেস, এই যত ধরনের অঙ্গাণু জীবাণু টাইপের আছে, জীবাণু থেকে শুরু করে একদম উদ্ভিদ প্রাণী সহ সবগুলাকে, সম্পূর্ণ জীব জগৎকে, যে বিশাল ক্লাসিফিকেশন এক এক ছাদের নিচে নিয়ে আসা হয়েছে, এটাকেই জীবের শ্রেণীবিন্যাস বলা হয়। ঠিক আছে? তো নামকরণ শুধু না, এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রেও বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ পর্যন্ত উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে, মানে এটা আবিষ্কার হয়েছে আর কি। যেগুলো আবিষ্কার হয়েছে সবগুলাই বর্ণনা করা হয়েছে। বুঝতে পেরেছেন? একটা অ্যাটলাস বই আছে, অ্যাটলাস মানে বিশ্বকোষ, সেখানে সেই 4 লক্ষ উদ্ভিদ এবং প্রায় 13 লক্ষ প্রাণী স্থান পেয়েছে। জীবজগৎকে প্রথমে ভাগ করা হয়েছে প্রোক্যারিওটা, ওই যে বলেছিলাম মনে আছে, প্রাককেন্দ্রিক কোষ প্রোক্যারিওটিক এবং সুকেন্দ্রিক কোষ ইউক্যারিওটিক। এটা প্রাককেন্দ্রিক হচ্ছে প্রোক্যারিওটার মধ্যে আছে, জীবজগতের ক্লাসিফিকেশন হচ্ছে মনেরা। আর ইউক্যারিওটিকের মধ্যে আছে বিভিন্ন 4 প্রকার। একটা হচ্ছে প্রোটিস্টা মানে অণুজীব, আরেকটা হচ্ছে ফানজাই মানে ছত্রাক, মানে ফাঙ্গাল ডিজিজ যেগুলোর কারণে হয়। আরেকটা হচ্ছে প্লান্টি, সেটা হচ্ছে উদ্ভিদ, প্ল্যান্ট। আরেকটা হচ্ছে অ্যানিমেলিয়া, অ্যানিমেল শব্দের অর্থ প্রাণী। টাইপিং মিস্টেক, খুব মারাত্মক টাইপিং মিস্টেক এটা, এটা কারেকশন করতে হবে। প্রাণী। তো জীবজগৎকে আমরা চারটা, 2টা সুপার কিংডম, একটা হচ্ছে প্রোক্যারিওটা, আদিকোষ বিশিষ্ট আণুবীক্ষণিক জীব। ঠিক আছে? এককোষী, এককোষী অথবা অকোষীয় আণুবীক্ষণিক জীব। আণুবীক্ষণিক বানানটা ভুল হয়েছে, অণু থেকে আণুবীক্ষণিক। না 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 না, আণুবীক্ষণিক বানানটা কি এরকম, না ওইটা আগেটাই ঠিক ছিল? অণুকে যখন আহ, বৃদ্ধি করা হয় তখন সেটা কি অণু থাকে না আণুবীক্ষণিক হয়ে যায়? এটাই ঠিক আছে, আণুবীক্ষণিক। স্বরে আকে বৃদ্ধি তো করেছি, স্বরে ওকে আ বানিয়েছি, এটাই বৃদ্ধি, দন্তান্নতে প্রভাব পড়বে না। এর মধ্যে একটা রাজ্য আছে, এই সুপার কিংডম, সুপার রাজ্যের ভিতরে একটা রাজ্য আছে, সেটার নাম হচ্ছে কি মনেরা। এরা বৈশিষ্ট্য কি? প্রাককেন্দ্রিক মানে কি, এককোষী বা অকোষীয়, এবং ফিলামেন্টাস এবং কলোনিয়াল। ফিলামেন্টাস মানে ফাইব্রাস, ফিলামেন্ট মানে তন্তু, আর কলোনিয়াল মানে এরা একসঙ্গে গ্রুপে গ্রুপে জমাট বাঁধা বসবাস করে। যেমন মনে করেন নীলাভ সবুজ শৈবাল, ইংলিশে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। হ্যাঁ, নীলাভ সবুজ শৈবালকে ইংলিশে বলা হয় সায়ানো ব্যাকটেরিয়া। আচ্ছা, সায়ানোব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া এই গ্রুপের মধ্যে পড়েছে। আচ্ছা, তারপরে আমরা যাই সুপার কিংডম 2, 4টা সুপার কিংডম, এর মধ্যে একটা হচ্ছে ইউক্যারিওটা। এরা হচ্ছে প্রকৃত কোষী, এককোষী বা বহুকোষী জীব। এরা প্রকৃত কোষী, সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। কোষ একটা হইতে পারে, অনেকগুলো হইতে পারে। পড়া কি কঠিন লাগতেছে, নাকি ধৈর্য চলে গেছে? শেষ তো এই যে। আচ্ছা, প্রকৃত কোষী, এককোষী বা এগুলো তো বহুকোষী আমাদের জীব। মুখস্থ করতে হবে।
হ্যাঁ, মুখস্থ করতে হবে, তাই বলে কি ক্লাসটা করতে হবে না? ক্লাসটা করলে তো মনে থাকবে, মুখস্থ করতে ইজি হবে। জি স্যার। আচ্ছা, এই সুপার কিংডম ইউক্যারিওটার এর ভিতরে আবার চারটা ইয়া তিনটা রাজ্য আছে। একটা রাজ্য কি প্রোটিস্টা, এরা হচ্ছে, এরাও এককোষী। দুইটা রাজ্য হচ্ছে এককোষী। কি কি? মোট রাজ্য হচ্ছে পাঁচটা। একটা হচ্ছে সুপার কিংডম প্রোক্যারিওটের ভিতরে আছে একটা রাজ্য, মনেরা। আর সুপার কিংডম ইউক্যারিওটের ভিতরে আছে আরো চারটা। টোটাল হচ্ছে পাঁচটা রাজ্য। দুইটা সুপার রাজ্য, এর ভিতরে আছে পাঁচটা রাজ্য। এই পাঁচটা রাজ্যের মধ্যে আবার দুইটা রাজ্য হচ্ছে এককোষী। এই যে মনেরাটা এককোষী, প্রাক-কেন্দ্রিক এককোষী। আর প্রতিষ্ঠাটা হচ্ছে সুকেন্দ্রিক এককোষী। এককোষী আবার অনেকগুলো বহুকোষী হয়। এই প্রতিষ্ঠার ভিতরে এককোষীও আছে, আবার বহুকোষীও আছে। তা আমরা এখন এই প্রতিষ্ঠাটাই পড়াচ্ছি। এককোষী অথবা বহুকোষী কিন্তু সুকেন্দ্রিক, প্রকৃত স্যার কেশী, এই ঠিক যে আছে? মনেরা যেটা, এটা যে আমরা আদি কোষ করছি ওইটা না? ওইটাই মনেরা, রাইট। আদি কোষটাই মনেরা। আর এই সুপার কিংডম ইউক্যারিওট হচ্ছে প্রকৃত কোষ। এই প্রকৃত কোষের ভিতরে আবার চারটা ক্লাসিফিকেশন। এই প্রকৃত কোষের মধ্যে একটা হচ্ছে প্রোটিস্টা। এরা এককোষী বা বহুকোষী অণুজীব। এরাও ফিলামেন্টাস, এরাও কলোনিয়াল। বাট ডিফারেন্স হচ্ছে কি, এরা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। ওই মনেরার সাথে এই প্রোটিস্টা একই রকম। এরাও এককোষী হয়, এরাও ফিলামেন্টাস হয়, এরাও কলোনিয়াল হয়। পার্থক্য এক জায়গাতেই। এটা হচ্ছে কি, সুগঠিত নিউক্লিয়াস থাকে প্রোটিস্টার মধ্যে, আর মনেরার মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এই হচ্ছে ডিফারেন্স। আমরা জানি যে অ্যামিবা হচ্ছে এককোষী জীব। অ্যামিবা, প্যারামেসিয়াম, এরা এককোষী এবং বহুকোষী শৈবাল। এরা হচ্ছে প্রোটিস্টার মধ্যে। ফানজাই ফানজাই হচ্ছে আপনার ফাঙ্গাল ডিজিজ, ছত্রাক যেটা। ইস্ট, মাশরুম, স্যাকারোমাইসেস, এগুলো হচ্ছে এই ফানজাই গ্রুপের মধ্যে পড়বে, ঠিক আছে? প্লান্টি প্লান্টি হচ্ছে উদ্ভিদ, সকল প্রকার উন্নত জাতীয় উদ্ভিদ, সালোক প্রকৃত কোষ বিশিষ্ট সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, গাছ যেটাকে বলি আমরা। এই গাছ হচ্ছে প্লান্টির মধ্যে পড়বে। আমরা ইস্ট, মাশরুম, ছত্রাক এগুলাকে কি গাছ বলি? বলি না। শৈবাল, এককোষী বহুকোষী শৈবালকে কি আমরা গাছ বলি? বলি না। গাছগুলো হচ্ছে প্লান্টের মধ্যে পড়বে। ভাই, ক্লাস শেষ হয় নাই, আমি ক্লাস শেষ করে আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, 5-7 মিনিট লাগবে আর। তারপর হচ্ছে অ্যানিমেলিয়া। এরা হচ্ছে এরা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। উদাহরণ কি? প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী এই অ্যানোমিলিয়ার মধ্যে পড়েছে। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ আছে। আমরা দেখি, জীবকে প্রজাতি পর্যন্ত 7টা ধাপে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে কিংডম। এই যে কিংডম গুলো আছে না, 5টা কিংডম আমরা এখানে পেয়েছি, তাই না? এই মনের একটা কিংডম, প্রোটিস্টা একটা কিংডম, ফানজাই কিংডম, অ্যানিমেলিয়া কিংডম, প্লান্টি কিংডম। যেমন মানুষ, হ্যাঁ, মানুষের নাম হচ্ছে হোমোসেপিয়েন্স, কিন্তু তার প্রথম যে নামটা কিংডম, সেটার নাম কি? অ্যানিমেলিয়া। তো মানুষকে যখন আমরা এই ক্লাসিফিকেশন করব, তখন মানুষের এই রাজ্যের নাম থাকবে, কিংডমের নাম থাকবে অ্যানিমেলিয়া। গণ, জেনাসের নাম থাকবে হোমো। আবার ওই যে প্রজাতি, সেপিয়েন্স এর নাম থাকবে হচ্ছে, স্পেসিস এর নাম থাকবে সেপিয়েন্স। হুম। তারপরে যে বর্গ, বর্গের নাম থাকবে প্রাইমেট, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে মানুষের, ঠিক আছে? এই যে প্রাইমেট বর্গের আন্ডারে আছে, মনে করেন এই যে এই হনুমান, এপস, শিম্পাঞ্জি, বানর, মানুষের মতো দেখতে যেগুলা, সেগুলো হচ্ছে প্রাইমেট বর্গের, এই জন্য এদের ক্লাসিফিকেশন মিলে গেছে। বাট এর উপরে আর কি আর মিলবে না, ঠিক আছে? তো প্রাণী জগৎকে আবার 10টা পর্বে ভাগ করা হয়েছে। প্রাণীজগের পর্ব, যেমন পরিফেরা, প্রোটোজোয়া, কর্ডাটা, মলাস্কা, অ্যানথ্রোপোডা, এরকম অনেক নাম আছে না? তো এই যে এই মানুষের পর্ব হচ্ছে কর্ডাটা। কর্ডাটা পর্বের প্রাণীদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। মানুষের পর্ব হচ্ছে কর্ডেট। যারা কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত তাদেরকে বলে কর্ডেট প্রাণী। তো মানুষ এক প্রকার কর্ডেট প্রাণী, মানে মেরুদণ্ডী প্রাণী।
তো প্রথমে কিংডম হচ্ছে কিংডমের নাম হচ্ছে অ্যানিমেলিয়া, মানে প্রাণী জগৎ। তারপরে মানুষের পর্বের নাম হচ্ছে করডাটা ফাইলাম। ফাইলাম হচ্ছে পর্ব, করডাটা পর্বের প্রাণী মানুষ। সবগুলা শিখার মুখস্থ করা দরকার নাই, আমরা শুধু মানুষেরটা একটু জেনে রাখলাম আর কি, যদি পরীক্ষা কখনো আসে কাজে লাগবে। মানুষের শ্রেণীবিন্যাসটা একটু লিখে দিই সেটা কেমন? একটু 1 মিনিট সময় লাগবে, যদি আপনাদের ধৈর্য থাকে। স্যার আপনি আছেন? ইয়েস। কে কথা বলে রে? এই মুরব্বিটা কার? দিবা আবুর মুরব্বী। হুম। মানুষ হচ্ছে মেরুদণ্ডের মধ্যে আবার দুই প্রকার, একটা হচ্ছে স্তন্যপ্রায়ী, একটা হচ্ছে অস্তন্যপ্রায়ী। তো স্তন্যপায়ীটাকে বলে ম্যামালিয়া, ম্যামাল মানে দুগ্ধ, মাতৃদুগ্ধকে ম্যামাল বলা হয়। মাম্মা থেকে আসছে ম্যামালিয়া, বলে না মাম্মা, মাম্মা পাপ্পা বলে না, এই ম্যামালিয়া। বর্গ, প্রাইমেট বর্গের হচ্ছে মানুষ। গোত্র, হোমিনিডাই, হোমিনিডি। জেনাস, হোমো, হোমো, হোমোসেপিয়েন্স। হোমো, হোমো গণের আন্ডারে আরেকটা প্রাণী আছে, সেটার নাম হচ্ছে হোমো ইরেক্টাস। মানুষ হওয়ার আগ মুহূর্তে যে খাড়া হয়ে যে সোজা দাঁড়াইতে পারতো, যে হনুমান গুলা, হোমো ইরেক্টাস কিসের নাম? হোমো ইরেক্টাস মেবি কাল্পনিক, আমি শিওর না হোমো ইরেক্টাস নামে আসলে কিছু আছে কিনা। স্যার গোত্রের এটা একটু একটু স্পেলিং একটু বলেন, গোত্রের এটা। কি স্পেলিস? না, এই যে HO MINIDAE, স্যার গোত্র বুঝতেছেন যেটা। আপনার কথা? গোত্র কি স্যার হইছে? এই যে গোত্র এটার স্পেলিংটা একটু। হোমিনিডি, HOMINIDAE। আচ্ছা, এটা স্ক্রিনে বোঝা যাচ্ছিল না এই জন্য ও জিজ্ঞেস আচ্ছা আচ্ছা, করছি। মোবাইলে তো ছোট হয়ে যায়, হ্যাঁ, সরি। আচ্ছা, এই যে বললাম যে হোমো ইরেক্টাস, হ্যাঁ, একটু আগে বললাম না হোমো সেপিয়েন্স হচ্ছে মানুষ। আর মানুষ হওয়ার আগে যে চার্লস ডারউইনের মতবাদ অনুযায়ী শিম্পাঞ্জি আর মানুষের মাঝামাঝি একটা প্রাণী ছিল, সেটার নাম ছিল হোমো ইরেক্টাস। যদিও এটা বাস্তবে কোনো প্রমাণ নাই, ইসলাম ধর্ম এটাকে সাপোর্ট করে না, তবে বিজ্ঞানীদের কল্পনাটা আমি আপনাদের একটু দেখাই। দেখতে পাচ্ছেন হোমো ইরেক্টাস? দেখছেন? হ্যাঁ, আসছে আসছে, হ্যাঁ। একটা মুভি আছে হোমো ইরেক্টাস, আদিম মানুষ আর কি, বন মানুষ যেটাকে বলে। এরা বুদ্ধিমত্তা সম্পন্ন ছিল, কমিউনিকেট করতে পারতো, শিকার করে খাইতো।
আদিম মানুষকে হোমো ইরেক্টাস বলা হচ্ছে। তো চার্লস ডারউইনের বিবর্তনবাদ অনুযায়ী মানুষ ছিল আগে বানর বা শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি থেকে বিবর্তিত হয়ে হোমো ইরেক্টাস হয়েছে, হঠাৎ করে সোজা হয়ে দাঁড়াইছে, মেরুদণ্ড সোজা হয়েছে। তারপরে হোমো ইরেক্টাস থেকে আস্তে আস্তে চেহারা চেঞ্জ হয়েছে, লোম টোম ঝরে গিয়ে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। রোজার দিনে সায়েন্স পড়াইতে গিয়ে এগুলো বললাম, কিন্তু এগুলো বিশ্বাস করবেন না কেউ। বিশ্বাস করলে ইমান থাকবে না, মানে মুসলিম থাকবেন না আর কি। তো ঠিক আছে, আজকের মতো পড়া এখানেই শেষ। খুব ভালো একটা ক্লাস ছিল, আমার নিজের কাছেই স্যাটিসফ্যাকশন লাগছে রোজার মধ্যে যে ক্লাস নিতে পেরেছি। হ্যাঁ, এবং গতবার মনে হয় এটার সাথে আরো কিছু অ্যাড ছিল। এইবার একটা টপিক পড়ানো হয়েছে। নাহলে আপনার ক্লাস 1 ঘন্টায় শেষ হয়ে যায়। না, এই ক্লাসের সাথে আর কি পড়াইতাম? না, এটার সাথে আরো ছিল, কারণ আমি একটু দেখি। অন্য চ্যাপ্টার পড়াইছিলাম। হ্যাঁ, এটার সাথে আরেকটা চ্যাপ্টার মনে ইনক্লুডেড ছিল। 1 ঘন্টায় কই, আমরা শুরু করছি 10:10টায়, হুম, 10টা 20। 10টা 15 বিশে শুরু হয়েছে, আচ্ছা, চলবে ধর মনে হয়। 10টা 20 শুরু হয়েছে, এখন বাজে 11টা 40, 1 ঘন্টা 20 মিনিট। হলো না। না, দেখি রোজার এটার মধ্যে সাথে মিয়া আর কি এর ছিল, চেয়ে এটার বেশি সাথে ক্লাস মনে কি হয় আরেকটা নিবা? টপিক ছিল এটার সাথে। স্যার এই টাইমে কি ক্লাস হবে এখন থেকে? উদ্ভিদের বাহ্যিক এখন বৈশিষ্ট্য সহ পড়ানো হয়েছে আজকে। না, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পড়ানো